প্যাসিভ যেটা আছে সিম্পলি রাখতে হবে। আমাদের যত শরীরে ড্রাগ আছে 90% মাধ্যমে about 90% drug transport process তারপরে কিছু ড্রাগ আছে ফিল্ট্রেশন প্যাসিভের ভিতরে ডিফিউশন ডিফিউশন ফিল্ট্রেশন সিম্পল ডিফিউশনের মাধ্যমে ড্রাগ। স্যার একটু ইন্টারাপ্ট করি, স্যার সাউন্ডটা একটু সমস্যা হচ্ছে স্যার। হ্যালো, জি স্যার, মনে হয় স্পিকারটা কাছে নিলে সুবিধা হবে স্যার। ওকে 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 ওকে, আমি কাছে নিই। হ্যালো, এখন দেখো জি স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, কাছে নিয়েছি একেবারে। The transport mechanism of the passive যে প্রসেসটা আছে সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটি ডিফিউশন, ফিল্ট্রেশন, বাল্ক ফ্লো, এগুলো সব তোমাদের পড়া আসে খুব একটা বেসিক। প্যাসিভ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুটো আছে, প্যাসিভ প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট একটা বিশেষ প্রক্রিয়া যেখানে এনার্জি দরকার আছে এগেইনস্ট দ্য গ্রেডিয়েন্ট হয়। সাইটোসিস আছে, সাইটোসিস আছে, ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস, এই প্রসেসের মাধ্যমে ড্রাগ। তাহলে এক্সাম্পল দিকে যদি যাই, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পার্থক্য আসলে না আসে এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর ডিফিউশনের ভিতরে রিকোয়ার্স এনার্জি ক্যারিয়ার প্রোটিন মলিকিউল ড্রাগ মুভ ফ্রম লো টু হাই ক্যারিয়ার মলিকিউল শো স্যাচুরেশন আছে ডিফিউশনের ভিতরে নো এনার্জি ক্যারিয়ার মলিকিউল থাকে। আর আমার সিম্পল ডিফিউশনে আর ক্যারিয়ার মলিকিউল লাগে, ক্যারিয়ার মলিকিউল শো স্যাচুরেশন আছে, তোমরা ভালো করেই জানো। এখন আমাদের আসলে ফ্যাক্টর এফেক্টিং দ্য ড্রাগ অ্যাবজর্পশন, কি কি ফ্যাক্টর প্রভাবিত করে এই অ্যাবজর্পশন প্রসেসটা। ড্রাগ ফ্যাক্টর এক নম্বর হতে পারে সলুবিলিটি, দ্রব্যতা, ওয়াটার আর লিপিডস সলুবিলিটি, প্রপার্টিস, ফিজিওকেমিক্যাল প্রপার্টিস, চার্জ বা নন চার্জ, কি অফ ড্রাগ ডিস্ট্রিবিউশন ইন্টারগ্রেশন চার্জ। মানে আমরা একটা ওষুধ খাওয়ার পরে ডিস্ট্রিবিউশন হয়, ডিসইন্টারগ্রেট ছড়ায় পড়ে, যেটা এটার একটা টাইম ফ্যাক্টর এফেক্টিং দ্য ড্রাগ অ্যাবজর্পশন। ড্রাগ ফ্যাক্টর solubility, chemical properties, pK of drug. pK of drug constant, pSI environment সমান হয়। pK of drug কারণটা জানলে হবে। হোস্ট ফ্যাক্টর, ফ্যাক্টর এখন যে একটা ড্রাগ ফ্যাক্টর আমরা পড়লাম আর একটা হোস্ট ফ্যাক্টর, তা আমরা নিতে আমাদের ভিতরে হোস্ট, আমরাই তো হোস্টে থাকি। বাট মোটিলিটিয়ান পিস অফ মিডিয়া, তো আমাদের স্টোমাকের ভিতরে পিএইচটা কেমন অ্যাসিড, ইউরেনিয়ামে আবার অ্যালকালাইন, এই ফ্যাক্টর গুলো ড্রাগ অ্যাবজর্পশনের ক্ষেত্রে ভূমিকা প্রভাব বিস্তার করে। সার্ফেস এরিয়া, সার্ফেস এরিয়া তো ছোট, যত ছোট অ্যাবজর্পশন তো কম, সার্ফেস এরিয়া বেশি, অ্যাবজর্পশন বেশি, সার্ফেস বেশি হবে, অ্যাবজর্পশন বেশি হবে। অর্গান ডিজিজের উপর ডিপেন্ড করে, কিছু অর্গান ডিজিজ থাকে তোমার ক্যান্সার অবস্ট্রাকশন, সেক্ষেত্রে অ্যাবজর্পশন কমে যাবে। ক্যান্সার থাকতে পারে, অনেক ডিফারেন্ট প্যাথোলজিক্যাল কন্ডিশন, কর্ন ডিজিজ, ইলিয়াক ডিজিজ, ম্যালাবজর্পশন সিনড্রোম, সেই ক্ষেত্রে এগুলা চেক করে। আমরা যে প্রথমেই বললাম ড্রাগের যে সলুবিলিটিটা আছে, ড্রাগ সলুবিলিটি আর মেমব্রেন, সেল মেমব্রেনটা কেমন আগেও পড়িয়েছি। সেল মেমব্রেন আর এসেনশিয়ালি লিপিড বাইলেট, ডেফিনেটলি সেল মেমব্রেন গঠিত হয় লিপিড বাইলেট। লিপিড ওয়াটার পার্টিশন coefficient is ratio of the concentration of a drug between two immiscible phase, an organic phase and aqueous phase. Lipid water partition coefficient ratio of the cell membrane essential lipid bilayer, ভিতরে তোমার থাকছে একটা ইন্টারগ্রেটেড প্রোটিন। এইভাবে একটা স্যান্ডউইচ যদি, যেমন স্যান্ডউইচ যদি তোমরা করো বা বার্গার করো, বার্গারের ভিতরে যা থাকে সালাদ,
থাকে টপ বলো বা যেগুলি বলো, that is the integrated protein. পরে যে বাইলিয়া দেখেছে lipid bilayer. The degree of solubility of drug in the cell membrane determines the extent of absorption of the cell. যে পরিমাণ solubility ডিগ্রি থাকবে তার উপরে extent of absorption একটা সেল মেমব্রেনটা করবে। যদি তোমার water solubility drug থাকে, lipid solubility is good, the drug whose are lipid soluble can cross the blood brain barrier easily. Water soluble সেটা তোমার সহজে যেতে পারে না, তখন আমরা রুটটা চেঞ্জ করে ফেলি, ইনজেক্টিভ ফর্মে চলে যায়। যেমন কিছু হেপারিন আছে, অ্যামাইনো গ্লাইকোসাইডস আছে, সেগুলো ওরালে যায় না, কারণ আগেই তোমার চলে যায়। Two types of solubility. Water solubility, because of this solubility, nature of drug are ionized or polar. Water solubility কারণে ড্রাগের নেচার আয়নাইজটা থাকে, পোলার থাকে। আর আয়নাইজ যদি বেশি আয়নাইজ থাকে ড্রাগ, তাহলে লেস অ্যাবজর্পশন, এক্সক্রিশন বেশি। একটা শর্ত। Liquid solubility, because of the solubility nature, drug are unionized and less polar. So the drug which is nature is unionized and less polar, those drugs are easily absorbed. More absorption, less excretion. It's a theory. More absorption, less excretion. So আমরা এখান থেকে বলতে পারি লিপিড soluble drug are easily cross the cell membrane. So lipid media, lipid drug in form, so বাইরে আছে drug easily absorb. Drug classified on the basis of ionization status. Drugs that are variably ionized, drugs which was permanently unionized, drugs that are permanently ionized. এখন আমাদের জানতে হবে মেইন সাইট অফ ড্রাগ অ্যাবজর্পশন, সাইটটা কোথায়, অ্যাবজর্পশনের সাইট কোথায়, এটা কি ইম্পর্টেন্ট। জিআইটি থেকে অ্যাবজর্পশন হতে পারে, জিআইটি এ, বি লাং, সি স্কিন, ডিতে মাসেল এন্ড সাবকিউটানিয়াস টিস্যু। জিআইটিতে কি কি অর্গান আছে, স্টোমাক, ইন্টেস্টাইন, রেকটাম। লাংয়ের মাধ্যমে অনেক ড্রাগ অ্যাবজর্পশন হয়, ওরাল রুটের মাধ্যমে স্টোমাকে যায়, যেমন অ্যানেস্থেটিক এজেন্ট, হ্যালোপেন, নাইট্রাস অক্সাইড, এগুলো লাংয়ের মাধ্যমে হয়। স্কিনের মাধ্যমে অনেক ড্রাগ অ্যাবজর্পশন, আমাদের টপিক্যালি ক্রিম দেই অ্যাবজর্পশন হচ্ছে। মাসেল সাবস্ক্রিপশনের মাধ্যমে অনেক যায়, আমি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেই, সাবস্ক্রিপশন ইনসুলিন দেই, এইগুলা সাম ইম্পর্টেন্ট এখানে ড্রাগ অ্যাবজর্পশন। দেখো এখানে এটা তোমরা খুব, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, আমি আলাদাভাবে তৈরি করেছি। এই যে এই বেসিকটা আন্ডার এমবিবিএস এটা এই স্লাইডটা আমরা ইম্পর্টেন্ট ভাবে দেখছি। Unionized drug is liquid soluble. Always unionized drug is lipid soluble, so absorbed through lipid layer. Unionized drug is lipid soluble, so absorbed through lipid bilayer. Unionized drug is water soluble, so not absorbed through lipid bilayer. Ionized and unionized, a drug to call lipid bilayer cross. Acidic pH, acidic drug is less ionized, so better absorption. Acidic
মিডিয়াতে, যেমন স্টোমাকে অ্যাসিডিক মিডিয়া, সেখানে অ্যাসিডিক ড্রাগ লাইক ডাইজিবাম, অ্যাসপ্রিন, সেইগুলা লেস অ্যানার্জি থাকবে, সো বেটার অ্যাবজর্পশন। অ্যাসিডিক ড্রাগ পয়জন, যদি অ্যাসিডিক ড্রাগ ওভার হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা মেকানিজমের মাধ্যমে এক্সক্রিশন যদি বাড়িয়ে দিতে পয়জনিং হবে না, যত অ্যাবজর্পশনের তত টক্সিক চান্স আছে। যদি ওভার হয়ে যায় কোনো কারণে এই প্রশ্নটা করতে পারে, এই অ্যাসিডিক মিডিয়াতে যদি পয়জনিং হয় অ্যাসিড ড্রাগের মাধ্যমে, তুমি কিভাবে প্রসেস করতে পারো এই অ্যাবজর্পশন প্রসেসের ভিতরেই? তখন বলবো স্যার আমরা অলটা এটাই মিডিয়ারে বদলা দিতে পারি। কিভাবে? অ্যালকালিনেশন অফ ইউরিন ডান ফর এক্সক্রিশন অ্যাসিডিক ড্রাগ, আমরা সোডিয়াম বাইকার্বনেট দিতে পারি। এটা অ্যালকালিন করলে সো তখন এক্সক্রিশনে বেশি হয়ে যাবে, মিডিয়া চেঞ্জ হয়ে যাবে, তো এটা বেশি হয়ে যাবে। Not resolved in renal failure, not resolved, they are absorbed in renal tubules. Opposite done for alkaline transport. Alkaline হলে সেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করে অ্যাসিডিক মিডিয়া করে দিই। তো ভাইস ভার্সা বিপরীত, the degree of ionization influence lipid soluble and hence diffusible and the effect absorption distribution and the ionization influence করে লিপিড সলিউবিলিটিটা, ওয়াটার সলিউবিলিটিটা, absorption distribution এবং elimination সবার ক্ষেত্রে এটা করে। more absorption less excretion, less absorption more excretion, less distribution, সবকিছু একই সাথে একটা সম্পর্ক। এই পেজটা আমি আবার বলছি, এটা মনে রাখতে হবে। থিওরি আনআয়োনাইজড ড্রাগ ক্যারেক্টার কি, আয়োনাইজড ড্রাগের ক্যারেক্টারিস্টিক কি, তো ওয়াটার সলিউবল হলে এটা অন্য রুটে ইউজ করি, নট অ্যাবজর্ব। Why lipid soluble drug are absorbed? Because lipid bilayer cell membrane is composed of lipid bilayer. pH and the drug PK is important in determining the ionizing state. pH এবং drug of PK, that's একটু জানলেই তোমাদের হবে। Important determining the ionization state will influence significantly transport. pH এবং PK একটা important significant করে absorption ক্ষেত্রে। Uncharged form, uncharged form lipid soluble, charged form water soluble does not pass biological. So pH, PK, it is a factor which influence absorption. Uncharged are always lipid soluble, so it can absorb. But charged are aqueous soluble, lipid insoluble, does not pass biological method. এটা একটা ইনফ্লুয়েন্স করছে। ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, আমাদের তো মেইনলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনের মাধ্যমে ওরাল যে ড্রাগগুলো, এটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মাধ্যমে অ্যাবজর্পশন হয়। প্রথমে যেটা আছে ইসোফেগাসের পরে স্টোমা, টোটাল সারফেস এরিয়া অ্যাভেলেবল ফর অ্যাবজর্পশন। জায়গা যেখানে কম, স্টোমা ইসোফেগাসে কম, অ্যাবজর্পশন কম হবে। স্টোমাকে একটু বেশি, স্টোমাকে আবার পাইলাসে একটু কম, আবার ইন্টেস্টাইনাল লার্জ ইন্টেস্টাইন অনেক বড় সারফেস এরিয়া, more surface area, more absorption. Blood supply to the absorbed area, blood supply যত বেশি থাকবে তত বেশি absorption হবে। সাবকিউটেনিয়াস ভাস্কুলার না ততটা বেশি, তো সাবকিউটেনিয়াস স্লো সাস্টেইন রিলিজ হয়, অ্যাবজর্পশন কম হয়, অ্যাডিপোসিটিতে কম হয়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পিএইচ তো বলেছি, পিএইচ যদি অ্যাসিডিক হয় সেই মিডিয়াতে অ্যাসিডিক ড্রাগ অ্যাবজর্ব বেশি হবে, পিএইচ যদি অ্যালকালাইন হয় সেখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি মানে যে প্রেসিস মুভমেন্ট বাড়লে অ্যাবজর্পশন বাড়বে, মুভমেন্ট কম হলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, আমি আগেই বলেছি কোন ডিজিজ থাকে, ক্রনিক ডিজিজ, সিলিয়াক ডিজিজ, আইবিএস, অ্যালার্জি সিনড্রোম, কার্সিনোমা স্টোমা, গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, সেই ক্ষেত্রে এটাও ইনফ্লুয়েন্স করে, সেই ক্ষেত্রে অ্যাবজর্পশন কমে যায়। কেমিক্যাল ইন্টারাকশন ইন জিআইটিতে কিছু ইন্টারাকশন হয়, সেক্ষেত্রে আগে অ্যাবজর্পশন কমে যেতে পারে। কেমিক্যাল ইন্টারাকশন বলতে জিআইটি টেস্ট তোমাকে একটাই হতে পারে, এটা অ্যান্টাসিড প্লাস HCl অ্যাসিড আমরা নিউট্রালাইজ করি। যদি আমরা অ্যাসিডিটি বেড়ে যায় HCl, সেক্ষেত্রে আমরা এখানে কি দেই, আমরা অ্যান্টাসিড দিই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, দুটো রিয়াকশন করে ওয়াটার অ্যান্ড সল্ট হয়ে যায়, তো এসিডটা ব্রেকআপ হয়ে যায়। তো এটাও একটা ইফেক্ট করে, একটা সাইক্লিক যেমন, এটাও তোমার একটা তিলের ফেলে একটা অ্যাবজর্ব ফর্ম করে, তো লেস অ্যাবজর্পশন। প্রেজেন্স অফ ফুড ইন জিআই, খাবার থাকলে কোনো ড্রাগ আমরা খাবারের আধা ঘন্টা আগে খেতে বলি, কিছু ড্রাগ আছে খালি এমটি স্টোমাকে কাজ বেশি করে, অ্যাবজর্পশন কিছু আছে প্রেজেন্স অফ ফুড থাকলে খাবারের সাথে ফ্যাক্টর রিলেটেড টু দ্য ড্রাগ, এগুলো তোমার অ্যাবজর্পশনের ক্ষেত্রে কি মেথড আছে যে মেথডের মাধ্যমে আমরা অ্যাবজর্পশনটা ডিলে করতে পারবো। ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রিটার্নের জন্য, ভাইবার জন্য, আমরা অ্যাবজর্পশন ডিলে করাবো, যেটা দিয়ে আমরা কিছু জায়গায় আমরা ইন্ডিকেশন করতে হবে আমাদের বাড়াতে। যেমন ভ্যাসোকনস্ট্রিক্টর একটা আছে লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট লাইক লিগনোকেইন, আমরা এটা দিয়ে সাধারণত লিগনোকেইন দিয়ে আমরা লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট আমরা মাইনর সিম্পল অপারেশন করি, লাইক লাইপোমা, লাইক বয়েল কার্বাঙ্কেল, এনি সার্কামসিশন। সেই জায়গায় আমরা যদি অ্যাড্রেন ইউজ করি, সেই ক্ষেত্রে তোমার অ্যাবজর্পশন ডিলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে অ্যাড্রেনালিন অলওয়েজ আর অ্যাজ এ কনস্টিটিউশন, এটা ইউজ করলে অ্যাবজর্পশনও কমে যাবে, ডিস্ট্রিবিউশন কমে যাবে, তো ডিলেড অ্যাকশন অফ লোকাল অ্যানেস্থেটিক বেড়ে যাবে। তো আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা বাড়াতে পারি সময়টা। অন প্রসেস অ্যাডমিনিস্ট্রেশন অফ স্লো রিলিজ ফর্ম অফ ড্রাগ স্টার কমপ্লেক্স, স্লো রিলিজ ফর্ম অফ ড্রাগ ইজ সল্ট স্টার, এগুলো ফর্ম করে আমরা ডিলেট করতে পারি। সাবকিউনিয়াস ইমপ্লান্টেশন অফ সলিড প্লেটস, নরো প্ল্যান্ট ইউজ করা হয়, আমরা একটা মাইনরি করে আমরা অ্যালগোনিকে দিয়ে দিই, 6 বছর 5 বছর নরো প্ল্যান্ট কাজ করে, ওটা ওইভাবেই করা সলিড প্যালেটস যে থাকে একটা মেথড ইমপ্লান্টেশন। আমরা চেঞ্জিং দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ এ প্রিপারেশন, ফিজিক্যাল প্রপার্টিসটা চেঞ্জ করতে পারে, অ্যালকাইন অ্যাড করে, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসিড অ্যাড করে, এটা আমি আগে পড়িয়েছি। বায়োঅ্যাবিলিটি, এরপরে আসতে পারে বায়োঅ্যাবিলিটি একটা টার্ম আছে, এর সাথেই আমরা সাধারণত পড়ি। হোয়াট ইজ বায়োঅ্যাবিলিটি? It is used to describe the fraction of administrated dose of unclean drug that is research into the system, research into the systemic circulation, irrespective of route of administration. একটা ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশন যে পরিমাণ যায় ফ্র্যাকশন আকারে, মনে করো ডিগক্সিন কার্ডিয়াক গ্লাইকোসাইডস, আমরা হার্ট ফেলিয়ার ইউজ করি, 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম 100 মিলিগ্রাম যদি 100 মিলিগ্রাম যদি ডিগক্সিন আমরা দেই, পরে আমরা দেখুন সিস্টেমিক সার্কুলেশনে 60% পৌঁছে, তাহলে 60% হচ্ছিল ডিগক্সিনে বায়োঅ্যাবিলিটি। যে পরিমাণ ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায় নানা সিস্টেমিক লসের পরে, যে অ্যামাউন্ট সেটাকে পার্সেন্ট রাখতে হবে, সেটাই একটা বায়োঅ্যাবিলিটি। আর বাই ডেফিনিশন intravenous route are 100% viable. When a medication administered intravenously directly to enters into the blood, so এখানে কোনো সিস্টেমিক লস হয় না, ফার্স্ট পাস মেটাবলিজম নাই, সিস্টেমিক লসের কোনো কারণ নাই, ফার্স্ট পাস মেটাবলিজম একটা টার্ম আছে, রিমিশনের আগেই যদি মাইক্রো এনজাইম হয়ে যায় মরফিন, তো ভায়াবিলিটি সেক্ষেত্রে 100%. However, when a medication is administered via other means, such as orally route viability always incomplete, 70, the systemic loss হয়ে যায়, elimination, first pass metabolism, enzyme action, যেগুলো
কেমিক্যাল রিঅ্যাকশনে ড্রাগ ব্রেক ডাউন হয়ে যায়, তো এফিকেসিও কমে যায়। দেখো, due to incomplete absorption and fast metabolism, so oral route diabetes decrease from. Diabetes is one of the essential tools in pharmacokinetics. Diabetes is the essential tool. যে ড্রাগের ডায়াবেটিস যত বেশি তত বেশি এফিকেসি থাকে। তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন বেশি ড্রাগের এই ডায়াবেটিসটা তোমার কত ফাংশন আমরা বুঝতে পারি। ড্রাগের ডায়াবেটিসটা কত 70%, ওরালি যেগুলো দেওয়া যায়। তো এর মাধ্যমে তার ফাংশনিং অবস্থা ফ্যাক্টর এফিকেসিটা প্রমাণ পাওয়া যায়। Essential. So diabetes is used to describe the fraction of an administered drug. So the amount of drug after administration of drug, the amount of drug which is in systemic circulation is called diabetes. It is used fraction 70%, digoxin 60%, diazepam 70%. বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যেমন তার ভিতরে ফাস্ট মেটাবলিজম সমস্ত কারণে ফ্যাক্টর অ্যাফেক্টিং ডায়াবেটিস, ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ। এখানেও কিন্তু তাই, ফিজিওকেমিক্যাল প্রপার্টিস বলতে কি বোঝো? এখানে তোমার আয়োনাইজড, নন আয়োনাইজড, চার্জ, নন চার্জ, এই ড্রাগগুলোর উপর ডিপেন্ড অবশ্যই নির্ভর করবে। অ্যাবসর্পশন যেটা বেশি হবে সেটা লস করবে। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বেসিক রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উপরে বায়োলজিটা নির্ভর করে। ওরাল রুটে অল্প হবে, সিস্টেমিক লস হবে বিভিন্ন, আর প্যারেন্টাল রুটে 100% হবে। 100% ডায়াবেটিস পেতে হলে তাড়াতাড়ি করতে হলে আমরা ইনজেক্টিভ ইমার্জেন্সি কেসে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা ওরাল না দিয়ে বা প্যারেন্টাল রুটে। এক্সটেন্ট অফ ফাস্ট মেটাবলিজম, একটা ড্রাগের কিছু ড্রাগ ফাস্ট মেটাবলিজম, মানে মরফিন, প্যাথিডিন, এগুলো খুব ফাস্ট মেটাবলিজম, এই কারণে ডায়াবেটিস কমে যায় ওরাল। আমরা এটা প্যারেন্টালিটি, মরফিন কোনো ওরালি দেই না, এটা একটাই কারণ। ড্রাগ কনসেন্ট্রেশন, ড্রাগ ঘনত্বটা, ড্রাগের ঘনত্বের উপরে যে যত কনসেন্ট তার বেশি ডায়াবেটিস কম, তারপরে ব্লাড ফ্লো টু দ্য কনসেন্ট্রেটেড এরিয়া, রিজনাল ব্লাড ফ্লো, যেখানে ব্লাড ফ্লোটা কনসেন্ট্রেশন এরিয়া থাকে, ব্লাড ফ্লো রিজনাল ব্লাড ফ্লো কনসেন্ট্রেটেড এরিয়াটা থাকবে, তার ওখানে ডায়াবেটিস তত বেশি। পিএইচ অফ সারাউন্ডিং এরিয়া, এই সারাউন্ডিং স্টোমাকের একটা পিএইচ আছে 3.5 4.5, কিডনিতে 7.5, এখানে একরকম রিঅ্যাকশন করবে, বায়োলজিতে তার উপর ডিপেন্ড করবে। তো এই ফ্যাক্টর গুলা আমার বায়োলজি এফেক্ট করে। ফিজিওকেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ, of drug administration, extent of fast metabolism, drug concentration, blood flow to the concern area, pH of surrounding area, এগুলো সব একটার সাথে একটা। Absolute viability a term আছে। Absolute viability compares the viability of the active drug in systemic circulation following non-intravenous route। যেগুলো আমরা ওরাল রুটে দেই সেখানে অ্যাবসলিউট viability কম্পেয়ারটা আসে। Absolute viability compares the viability of the active drug systemic circulation following non-intravenous route. After oral subcutaneous, after oral or subcutaneous administration with the viability of the same drug following intravenous. So আমরা তুলনা করতে পারি ড্রাগ এ আর বি দিয়ে। ওরালি দেওয়া হলো ড্রাগ এ আর একটা প্যারেন্টাল ড্রাগ, এগুলো যে তুলনা, এখান থেকে আমরা অ্যাবসলিউট ভায়াবিলিটিটা নির্ধারণ করতে পারি। একটা ভায়াবিলিটি, absolute viability is estimated as the area under the curve. The area under the curve is determined from plasma drug and concentration versus time curve. মাধ্যমে এটা জানা একটা যে absolute viability কি, কার্ভ আছে একটা absolute viability আছে estimated under the curve, এটা কার্ভ থাকে, এই বিকল্প একটা কার্ভ হয়ে যায়, ড্রাগ এ
কার্ভ হয়ে যায়। কার্বনে যদি লিকুইড থাকে তার মাধ্যমে আমরা আন্ডার কনসেন্ট্রেশন ইজ ডিটারমাইন্ড ফ্রম প্লাজমা ড্রাগ। ড্রাগের যে প্লাজমা কনসেন্ট্রেশন থাকে বাইন্ডিং ডিস্ট্রিবিউশন যেগুলো তোমরা পড়বা বাইন্ড করে। The absolute viability is expressed as if the, for example, formula for circulating F of a drug administered by the oral route, per oral PO, is given below. F সমান F equal to area under curve PO per oral dose IV divided by area under curve IV dose of per oral. এই যে তোমার এক্সাম্পল এর ফর্মুলাটা আমরা দিচ্ছি সার্কেল F দিয়ে দিলাম area under curve per oral area under curve dose যেটা IV divided by area under curve IV and PO উল্টাই দিলাম। For an intravenously given drug, the absolute diabetes 1. বোঝা যাচ্ছে? একটু ডিপ কোশ্চেন, এটা নিয়ে তোমাদের হওয়ার দরকার নাই। এটা আমি এমপিএইচডি করে জানাই দিলাম, খুব শর্ট তো, বাট রিটেনে কিন্তু এটা আসে, তোমরা পড়েছো। এটা ভয় পাই অনেকে এই জায়গাগুলো আসে, আমরা সাধারণত যাই না, তখন ভালো কেউ করে, বাট রিটেনটা তো আমাদের কভার করতে হবে। অনেকে ভাই আমরা করে দিই, বাট রিটেনে কিন্তু পাস করে। রিটেনে কিন্তু একটা চমৎকার এই প্রশ্নটা, সেই হিসাবে আমি এটা করেছিলাম আলাদা ভাবে। ছবি আঁকানো আছে অনেক জায়গায়, জাস্ট বোঝার জন্য। So the absolute viability is expressed as if the formula. The example formula of calculating F for a drug and by oral per oral. তাহলে দেখো F equal to area under curve per oral and dose by IV. IV area under curve and dose per oral যদি হয়, for an intravenously given drug absolute viability. So what is absolute viability? Is 1. এইভাবে একটা ফর্মে করে আমরা রিলেটিভ কি দেখো রিলেটিভ viability is measured the viability estimated as under the curve or the curve a certain drug when compared with another formulation of the same drug, usually established standard. এটা করা হয়েছিল কি একই ড্রাগে, মনে করে একটা কোম্পানির বিভিন্ন ড্রাগ আছে, এটা যে কম্পেয়ার করে ফর্মুলেশনটা কেমন, পার্থক্যটা হয়, এটা রিলেটিভ। This measures the viability estimated as a drug area of a certain drug when compared with another formulation of drug. একই ড্রাগ এটা করা হয় রিলেটিভ viability। এইটাও দেখো একটু পার্থক্য দেখো তোমাদের এরিয়া ড্রাগ এ ড্রাগ বি, এখানে তুলনা এসে যাচ্ছে, ওখানে রুটটা আসছে পার ওরাল আর ডোজিংটা। এখানে ডিভাইডটা হচ্ছে এরিয়া আন্ডার কার্ভ ড্রাগ এ, যেটা ওরালি হচ্ছে drug B divided by drug B drug A. When the standard consists of intravenously administered drug, this is known as absolute viability. So absolute viability সেই ক্ষেত্রেই হবে যখন intravenously দেওয়া যাবে। হ্যাঁ কি কি ফ্যাক্টর ওরাল ভায়াবিলিটিকে কি করে, ফ্যাক্টর মডিফাই করে। একটা সুন্দর কোশ্চেন। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ, একই কথাই, হাইড্রোফোবিক পিকে সলভেবল, এটা তো ঘাবড়ানোর কিছু নাই। ড্রাগ অ্যাবজর্পশনকে যে প্রসেস সেম তাই। তো যদি তোমাকে প্রশ্ন করে বলে আমার টেল মি দ্য হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ড্রাগ ভায়াবিলিটি, বিভিন্ন আসতে পারে, নার্ভাস কিছু নাই, একই জিনিস। ফিজিক্যাল প্রপার্টিজ অফ ড্রাগ ওই একই, তার সলভেবিলিটিটা কেমন, ইজ ইট ওয়াটার সলভেবল অর ইজ ইট
Repeat. The drug formulation, immediate release, excipient use, immediate কিছু রিলিজ আছে, তার উপরে কিছু নির্ভর করে। দেখবো সাস্টেইন রিলিজ আছে, ইমিডিয়েট রিলিজ আছে, স্লো হয়। এই থেকে তাড়াতাড়ি রিলিজের একটা ব্যবস্থা করা যায়। না পা এক্সটেন্ড এগুলো পাওয়া যাচ্ছে, না পা র্যাপিড, তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়। ম্যানুফ্যাকচারিং মেথডস, মডিফাইড রিলিজ, ডিলেড রিলিজ, এক্সটেন্ডেড রিলিজ, এগুলো নির্ভর করবে অ্যাবিলিটি একটা ফ্যাক্টর। If the drug is admitted in a fed or fasted state, খাবারের সাথে খাবো বিফোর মিল, এটাও বায়োলজিতে নির্ভর করে। খালি পেট ভরা পেট, বাংলায় বলে ভরা পেটে খাবেন। ব্যথা হয়েছে, একটা পেন এনএসআইডি আর একটা ইসে ভরা পেটে খাবে। এখানে আমরা কি চাচ্ছি বলতো? কোশ্চেন করি, এনএসআইডি যখন আমরা দেই, তোমরা তো পরীক্ষার সামনে দিচ্ছ, বলে জানুয়ারিতে পরীক্ষা হবে। আমরা যে কোনো এনএসআইডি গ্রুপটা যখন দেই, কিটোরোলাক, প্যারাসিটামলটা অতটাই না, কিটোরোলাক, প্রোফেনিড, ক্লোফেনাক জাতীয় ওষুধ দিই, তখন কি লেখি? ড্রাগটার সাথে ভরা পেটে খাবেন, তার সাথে আবার একটা অ্যাসিডিক ড্রাগ দিয়ে দিই সাপোর্টিভ হিসাবে। এখানে ভরা পেটের কারণটা কি? অ্যাবজর্পশন ডিলে আর এমটির সাথে সম্পর্ক আছে? হ্যালো, জি স্যার। কেন বলো তো, অ্যাবজর্পশনের কি সম্পর্ক আছে এনএসআইডি গ্রুপটাকে? এটা সবসময় আমরা বলে দিই, খালি পেটে খাবেন না। ভরা পেটে কেউ একজন মাস্কুলার পেইন নিয়ে আসছে, জয়েন্ট পেইন নিয়ে আসছে, আমরা একটা এনএসআইডি দিলাম, আমরা বলে দিই ভরা ড্রাগটা লিখে দিতে হবে, ভরা পেটে খাবেন। সাথে আমরা একটা এই প্রেসক্রিপশন তোমাদের সবারই জানার কথা, যে সাথে আমরা একটা অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিই। এখানে কিন্তু অ্যাবজর্পশনের জন্য না, কারণ এনএসআইডি ড্রাগটা অলওয়েজ গ্যাস্ট্রিক ইরিটেশন করে, আলসার প্রসেস করে। তো ভরা পেট থাকলে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে না স্টোমাকে, ওয়ালের সাথে। বুঝা গেছে? আমি আরেকটা জায়গায় চলে গেলাম তোমাদেরকে, হ্যাঁ ওটার সাথে এটা না, এটি তো আমরা ভরা পেটে খাবেন। ভরা পেট খালি পেটের সাথে এই ড্রাগটার এক্সাম্পলটা একটু বেশি যায়। আর অনেক সময় ওমিপ্রাজল ড্রাগ যেগুলো আছে, ওমিপ্রাজল গ্রুপের, সেটা বড় সময় খালি পেটে আধা ঘন্টা করবে, বলে এমটি এসে কাজটা বেশি হয়, এরকম একটা ডাইরেকশন আছে। গ্যাস্ট্রিক এমটিং রেট কত তাড়াতাড়ি আমাদের গ্যাস্ট্রিকটা মানে স্টোমাকটা ফাঁকা হচ্ছে, তার রেটের উপরও বায়োলজি ডিপেন্ড করে। ওরাল রুটে আর প্যারেন্টাল রুটে তো আমাদের আর আসলে বায়োলজি হয়ে যাচ্ছে 100%, ডাইরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে ভেইন আর্টারি মাধ্যমে। এনজাইম ইন্ডাকশন ইনহিবিশন বাই আদার ড্রাগ ফুড, কিছু ড্রাগ আছে এনজাইম ইনহিবিটর লাইক সিপ্রোফ্লক্সাসিন, সেমিটিডিন, ইনহিবিশন করে এনজাইমটাকে। কোন এনজাইম? লাইকোজোমাল এনজাইম লাইক P450, লাইক সাইটোক্রোম P450, এগুলো হচ্ছে মাইক্রোজোম এনজাইম, মাইক্রোজোমাল এনজাইম। থাকে স্টোমাক, সরি লিভারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ সারফেসে থাকে, স্মুথ সারফেস। এটা যদি ইনহিবিশন করে তাহলে মেটাবলিজমটা ডিলেড হয়। ইন্ডাকশন মানে কিছু কিছু ড্রাগ আছে, ড্রাগ ইন্ডিউস লাইক বারবিটুরেট, ফিনাইট্রাইন, এই ড্রাগগুলো এগুলো ইন্ডিউস করে, সো ওরাল কন্ট্রাসেপ্টিভ ড্রাগের সাথে ফেল হয়ে যায়, তাড়াতাড়ি মেটাবলিজমে হয়ে যায়। অ্যান্টাসিড, অ্যালকোহল, নিকোটিন, এনজাইম ইন্ডাকশন ইনহিবিশন বাই আদার ড্রাগ, ইন্টারাকশন হয়ে যায়। ড্রাগ ইন্টারাকশন মেটাবলিজম লেভেলে কিন্তু এনজাইম ইন্ডিউসারের দ্বারা। সাপোজ তুমি ওসিপির সাথে ফেনোবারবিটন যদি দাও, ওসিপির মেটাবলিজম তাড়াতাড়ি হয়ে যাবে, বেড়ে যাবে, দুটোই বেড়ে যাবে। এর ফলে তোমার কন্ট্রাসেপটিভ ফেল হতে পারে। সো এইগুলো একটা ওরাল বায়োলজির ক্ষেত্রে কার্যকরী করে। পিআইটাকে কি হেলদি না ডিজিজের উপর ডিপেন্ড করে। এটাই মোটামুটি। এই আজকে এই 20-25 মিনিটেরই পড়া, বেশি না।
ঠিক আছে, কোনো প্রশ্ন আছে তোমাদের? বলো এবার। 10 মিনিট আলাপ করবে এটা নিয়ে তোমাদের সাথে। হ্যালো, হ্যালো, কানেকশন পাওয়া যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা হ্যাঁ, যাচ্ছে। ওকে। আমি 10 মিনিট সময় দিলাম তোমাদেরকে, 10 মিনিট প্রশ্ন করতে পারো আমাকে। যে স্লাইডটা পড়িয়েছি অ্যাবজর্ব সম্বন্ধে তোমরাও তো পড়েছো ক্লাসে, তোমরা শেষ পর্যায়ে এসেছো। তোমাদের এর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা বুঝতে পারিনি বা এটা, আমি তোমাদের শর্টলি আপডেট দিচ্ছি। আমি এইভাবেই পড়াবো আবার 15 দিন পরে। 30 থেকে 40 মিনিট আমার লেকচার গুলো থাকবে, আর 10 মিনিট থাকবে তোমাদের প্রশ্ন করার সুযোগ। এই জায়গাটা আমি বুঝতে পারিনি স্যার, বা এই জায়গাটা একটু প্রবলেম আছে। স্যার, চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছে, এনএসিড ভরা পেটে কেন খেতে হয়, আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, আমি বলছি। NSAID drugs always, its adverse effect is gastric irritation. It causes gastric irritation because this enzyme, this drug, its mechanism of action is inhibit the সাইক্লোঅক্সিনের পাথওয়ে, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিট করে। আর প্রোস্টাগ্ল্যান্ডিন E1 স্টোমাকে থাকে প্রোটেক্টর হিসাবে, সাইটোপ্রোটেক্টিভ এজেন্ট হিসাবে। একটু যদি বাড়ায় বলি তোমাদেরকে, তো এই প্রোটেক্টিভ এজেন্ট যদি কমে যায় তার মেকানিজম অ্যাকশনের কারণে সেটা গ্যাস্ট্রিক রিঅ্যাকশন করে। গ্যাস্ট্রিক রিঅ্যাকশন করলে স্টোমাকে আলসার হতে পারে, কত হতে পারে। সেই জন্য আমরা সবসময় বলি স্টোমাকে খেতে, যে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হয়। এবং অ্যান্টি আলসারেন্ট ড্রাগও আমরা সাথে মেন্টালি, যেটাকে বলে আমরা সাপোর্টিভ ড্রাগ, একটা ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয়ে যাবে। এবং দেখো তোমরা অনেক জায়গায় তুমি যদি খেয়াল করে দেখো, হসপিটালে হেমাটেমিসিস ম্যালেনা এই কেসটা খুব আসে। হেমাটেমিসিস রক্ত বমি, কালো পায়খানা। হেমাটিস ম্যালেনার অন্যতম কজ হচ্ছে এনএসআই ড্রাগ কনজামশন। যাদের পেইন হয়, যারা নিম্ন মজুর, রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, এরা জানে অনেক ফার্মাসি বলে আমার ব্যথা হচ্ছে গাটায়, কিছু দাও না। লাল বড়ি দিয়ে, লাল বড়ি মানে ডেঞ্জার, লাল মানে লাল জাতীয়, এখন পাল্টেছে কালার। আমরা কিন্তু রুগীকে জিজ্ঞেস করতাম, ওটা তো রক্ত বমি নিয়ে আসছে, কি রে লাল বড়ি খেয়েছেন নাকি? তখন বলে হ্যাঁ, ব্যথার জন্য লাল বড়ি খাইছে। ডাইরেক্ট যদি কন্ট্রাক্ট হয়ে যায়, তো এখানে তোমার টাপি হয়ে যেতে পারে, আলসার হয়ে যেতে পারে, তো রক্ত বমি হতে পারে। হেমাটাইটিস ম্যালেনা এর আসল কারণটা হচ্ছে ইনহিবিটরি মেকানিজম অ্যাকশনটাই তাই। E1টাকে ইনহিবিট করে ফেলে, কাজটা এইভাবেই করে ব্যথাটা কমায়, এভাবেই তোমার ব্যথা কমায়। তো তার মেকানিজমের কারণে ইট শুড ইট শুড irritate the stomach coat, stomach wall. So for that reason, we should give the NICD with full stomach and with the anti-ulcerant drug like ranitidine, omeprazole, rabeprazole, pantoprazole. Clear? তো বোঝা গেছে? জি স্যার। জি স্যার। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একটা হিসাব আছে। আন্দাজে আসলে এখানে প্রত্যেকটা বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা এখানে থাকবে। যখন এনসাইটি তোমাদেরকে পড়াবে তখন দেখবে মেকানিজম অ্যাকশনটা কি আছে, যার ফলে এটা আনপ্রোটেক্টেড করে ফেলে, এটা ঠিক হয়। এই জন্য তো আমরা এখন খাচ্ছি কক্স 2 ইনহিবিটর, এই ড্রাগ গুলো দেই, পেনক্লারে বা অ্যাসিক্লোফেনাক, এগুলো কম ক্ষতি করে, দীর্ঘদিন কিডনির উপর ফাংশন করে, স্টোমাকে আলসার করে, তারপরে কিডনির সিরাম ক্রিয়েটিন বাড়িয়ে দেয়, রেনাল ফেলিয়ার হয়। তো এই কারণে আমরা ভরা পেটে খেতে বলি। আমাদের ট্রিটমেন্টও আসতে পারে এটা প্রেসক্রাইবিং, এটা ক্লিনিক্যাল একটা ব্যাপার, আর কোনো কারণ নেই। এটাই হচ্ছে মেইন কারণ। আর কোনো প্রশ্ন আসছে বলো। তোমরা হোস্টকে জানাই করতে পারো। স্যার, আপাতত চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন পাইনি। আমরা ওকে আরো 5 মিনিট ওয়েট করি তাহলে স্যার। ওকে, আমি রেডি, হ্যাঁ আমি জানি।
স্যার বায়োঅ্যাভেলেবিলিটি নিয়ে একটি প্রশ্ন এসেছে, ওটা আরেকবার যদি ক্লিয়ার করতেন। কি প্রশ্নে? ডেফিনেশন? স্যার স্যার কোয়েশ্চেনটা বায়োঅ্যাভেলেবিলিটি। হচ্ছে, স্যার কোয়েশ্চেনটা হ্যাঁ, কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি। ডেফিনেশনটা দিয়ে আমি শুরু করি। হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি? যে প্রশ্ন করেছে সে উত্তরটা পেয়ে যাবে। আমি প্রথম থেকে শুরু করছি। বায়োঅ্যাভেলেবিলিটিটা কি? বায়োঅ্যাভেলেবিলিটি হচ্ছে তোমার এক কথায় কথা পার্সেন্টেজ আকারে আমরা ইউজ করি, যে অ্যামাউন্ট হোক পার্সেন্টেজ দিই। সোজা বাংলা কথা ওরালি ইন্টারভেন্সটা 100% বাদ দাও। জাস্ট আমি একটা ড্রাগে যে খেলাম, আমি একটা এইভাবে যে খেলাম, তারপর কি হবে? রিস্ক সলিউশন হয়। রিস্ক সলিউশন মিশে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এনজাইমে। কারণ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ড্রাগটা আমার সিস্টেমে অ্যাপ্লাই, এগুলো তার ভিতরে আমার সিস্টেমে যাবে, সার্কুলেশনে যাবে, তারপরে তো মাথা মাথা ব্যথা কমাবে প্যারাসিটামল দিয়ে। কিন্তু 500 মিলিগ্রাম বা 100 মিলিগ্রাম যদি আমরা বলি, 100 মিলিগ্রাম প্যারাসিটামল দিলাম আমাদের বোঝার স্বার্থে, 100 মিলিগ্রাম ভেঙে দিলাম বা 100 মিলিগ্রাম ডিগক্সিন পাওয়া যায়, খেলাম। খাওয়ার পরে স্টোমাকে থেকে আমাদের সিস্টেমিক সার্কুলেশন যে পার্সেন্টেজ ড্রাগটা থাকে, কেন এটা থাকে? বিভিন্ন কারণে। ফাস্ট মেটাবলিজম, গ্যাস্ট্রিক জুস আছে, কিছু মেকানিজম আছে, কিছু ইন্ট্রাকশন আছে, সিস্টেমিক লস আছে। তারপরে পুরো 100 পাই না আমরা। তো দেখা যাচ্ছে কিছু কিছু ড্রাগের 80% হচ্ছে বায়োলিক। মানে বুঝতে হবে এই ড্রাগটা ওরাল রুট নেওয়ার পরে যখন সিস্টেমিক সার্কুলেশনে এসেছে তখন 80% পৌঁছে। কারণ আমাদের ইম্পর্টেন্সটা কি? বায়োলিক যদি খুব বেশি কম থাকে, 50% নিচে চলে যায়, তখন আমরা প্রসেসটা ইউজ করবো না। আমরা এটাকে ইনজেকশন ফর্মে ইউজ করি। ওরাল ফর্মে আছে। বোঝা গেছে? এটা একটা সহজ কথা। এটা বাই ডেফিনেশন 100% বায়োলজি কোন ড্রাগ? 100% বায়োলজি কোন ওরাল রুটে নাই। 5% 10% লস হবে। কি হেপাটিক এলিমিনেশন আছে, ফাস্ট মেটাবলিজম আছে, ড্রাগ ইন্ট্রাকশন, কেমিক্যাল ইন্ট্রাকশন, নানা রকমের মানে। এক কথায় the percentage of amount of drug after route of administration which to the systemic circulation is called biology. So more biology, more distribution. So drug efficacy is good. যেমন মরফিনের বায়োলজি খুবই কম, ফাস্ট মেটাবলিজম হয়ে যাবে, 40-50 চলে যাবে, কিন্তু আমরা অলওয়েজ একটা ইনজেক্টেবল ফর্ম ভেনাসের এটাই। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, কোন ড্রাগ 100% লিপিড সলিবল হলে কি 100% অ্যাবজর্ব হবে? না না না, লিপিড সলিবল ড্রাগ একটা শর্ত। লিপিড সলিবল ড্রাগ মানে হচ্ছে এটা এন্টার করতে পারে। ডিগক্সিনও লিপিড সলিবল ড্রাগ, তা নাহলে তো 80% 60% যেতে পারতো না। লিপিড সলিবল ড্রাগ যাওয়ার পরও কারো কম বেশি আছে, তাকে এই প্রসেসগুলো নিয়ে যেতে হবে। বাই ডেফিনিশন অনলি ইনজেক্টেবল ড্রাগ আর 100%, আদার কোনো ড্রাগ 90% হাইয়েস্ট হতে পারে। তাকে বিভিন্ন পর্যায়ে যেতে হয়তো, কিছু কিছু হবে, আরো বেশি কম। এই জন্য আমরা প্যারাসিটামল ইনজেকশন পাই না, এটা 90% হয়ে যায়। 90% ইনাফ ফর রিলিফ পেইন। ইনজেকশন প্যারাসিটামল তো নাই, অন্য কিছু দিই আমরা, ক্লোফেনিক ইনজেকশন দিই। জ্বর অ্যান্টিবায়োটিক ড্রাগ হিসাবে প্যারাসিটামল, হেডেক, আমাদের ইনজেক্টেবল প্যারাসিটামল তো নাই, প্রয়োজন হয়নি। কারণ এটার বায়োলজিটা ভালো, অ্যাবজর্বটা ভালো। তারপর বায়োলজি মানে 100% না, মোর দেন 80% ইজ ইনাফ। আর এখন যে প্রশ্ন করো তুমি, ওইটা দিচ্ছি না কেন? ওই একই কথাই। অ্যাসিডিক গ্রুপ যার অ্যাসিডিক আলসার আছে, আমরা জেনেই যাচ্ছি তার আলসার আছে, তাকে দিলে তার পেট ফুটো হয়ে যাবে, মেলেনা হয়ে যাবে, পালসেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি ইঞ্জেক্ট ফর্মে দিই, প্যাথোলজি ফর্মে দিই, কিন্তু ওই কারণটার জন্য এটাকে অ্যাভয়েড করে স্টোমাককে বাইপাস করা। এখানে প্রশ্ন,
এটি প্রশ্ন ছিল কি প্রশ্ন স্যার ছিল যেন প্রশ্ন করছে আরেকটা প্রশ্ন ছিল যে স্যার অ্যাবসলিউট আর রিলেটিভ স্যার অ্যাবসলিউট এন্ড রিলেটিভ বায়ো অ্যাভেলেবিলিটিটা যদি আরেকবার আচ্ছা রিপিট আজ করতেন। এটা একটা রিটেনে কোশ্চেন অ্যাবসলিউট বলতে একমাত্র অ্যাবসলিউট হচ্ছে বাই ডেফিনিশন সো ওয়ান বলা হয়। হ্যাঁ, এটা একটা এরিয়া আন্ডার কার্ভ ইউসি বলে যেটাকে, তার নিচে ভাগ দিই আমরা ড্রাগ পার ওরাল ডোজ ডিভাইডেড বাই আরেকটা ড্রাগের। এটা একটা রিটেনের কোশ্চেন, ভাই ভাই করে না, জাস্ট এটা ফর্মুলা ভাগ দেওয়া, পার ওরাল দেওয়া হচ্ছে, ডোজ দেওয়া হচ্ছে। আরেকটা রিলেটিভ হচ্ছিল পার ওরাল পার পার একই ড্রাগের পার ওরাল আর পার ইন্টারভেনাস ডিভাইডেড বাই আরেক ড্রাগটির ওরাল দেওয়া। একটা ড্রাগের দুটো রূপ, আমি আমি একটা ড্রাগ ইনজেকশন ফর্মে এনএসআইডি ইনজেকশন ফর্মেও খেলাম, আমি ইনজেকশন খেলাম, এরকম এ বি ড্রাগের দুটো তুলনা করা ভাগ দিয়ে রিলেটিভ। এটা ডোজ মানে ইটা করা হয়, শুধু ডোজের যেটা করা হয় সেটা অ্যাবসলিউট, সেখানে শুধু ডোজ রূপটা একই, ডোজটা খালি চেঞ্জ হচ্ছে। আর ওখানে এ বি ড্রাগ থেকে যাচ্ছে, তার পার ওরাল পার 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 ওরাল এন্ড আইভি মানে ইন্টারভেনাস রুট, এটা এই দুটোর একটা কম্পেয়ার যে করা হয় ভাগ করে, দ্যাট ইজ রিলেটিভ মানে অ্যাবসলিউট আন্ডার কার্ভের উপর সম্পর্ক। একটা এ গ্রুপ বি, এটা যাচ্ছে এইভাবে, মনে করো এটা গেল 100% বাই ডেফিনেশন, ড্রাগ বি 70%। তো এইভাবে একটা কার্ভ চলে আসে, ড্রাগ পিক কনসেন্ট্রেশন থেকে এইভাবে একটা কার্ভ চলে আসে কনসেন্ট্রেশন। এটা বলা হচ্ছে তোমার এরিয়া আন্ডার কার্ভ, ইন্ডিয়া আন্ডার কার্ভ। ওকে, এটাই একটা ফর্মুলা, আসলে এটা রিটেনে আসতে পারে, রিটেনের জন্য এটা করেছিলাম, জাস্ট জানাই রাখলাম। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন যদি বেশি হয় তবে অ্যাবজর্পশন বেশি কেন হবে? গ্রেডিয়েন্ট না, কনসেন্ট্রেট অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ভাবে হচ্ছে কিছু বড় বড় ড্রাগ, যেমন আলফা মিথাইল ডোপা, এটা এগেন্স্ট দ্য গ্রেডিয়েন্ট যাচ্ছে, এনার্জি লাগছে। হ্যাঁ, আর যেটা হচ্ছে মোট কোশ্চেনটা স্পেসিফিক হলো না, কি লিখেছে স্যার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যাক্রস দ্য মেমব্রেন আমি যদি বলছি। বেশি হয়। না, ওইটার সাথে প্রশ্নটা হয়নি। প্রশ্নটা দুই প্রসেসে আমাদের শরীরে অ্যাবজর্পশন হয়, প্যাসিভ এন্ড অ্যাক্টিভ প্রসেস। প্যাসিভ প্রসেস হচ্ছে সিম্পল ডিফিউশন, প্যাসিভ ডিফিউশন, ফিল্ট্রেশন। প্যাসিভ আর অ্যাক্টিভের ভিতরে আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো আরেকটা ব্যাপার, সেখানে তোমার অল্প পার্সেন্ট কি হয়, যেগুলো ড্রাগগুলোর মলিকুলার ওয়েট খুব বেশি, এখানে এই প্রশ্নটা অ্যাবজর্পশনের কোনো ব্যাপার আসছে না। যে ড্রাগ যেমন ভিটামিন ডি, কে, এগুলো খুব মলিকুলার খুব বেশি, সেগুলো তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে শরীরে প্রবেশ করে। আলফা মিথাইল ডোপা, ওকে, এরকম দুই তিনটে ড্রাগ আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে যায়, তার উপরে অ্যাবজর্পশনের প্রসেস আলাদা। আর ওর প্রশ্নে বুঝতে পেরেছি যে সম্ভবত বলতে চাচ্ছে সে দুই ভাবে হয়, মোর সারফেস মোর অ্যাবজর্পশন। এটা সারফেস এরিয়া যদি হয় বেশি, যে ইন্টেস্টাইনে যদি সারফেস এরিয়া বেশি হয়, তোমার ছোট জায়গা, সেখানে অ্যাবজর্পশনটা একটু কম হবে। বাট লার্জ ইনস্টিটিউশন কত মিটার, 5 মিটার টোটাল ইন্টেস্টাইনাল ট্রাক্টটা, সেখানে অ্যাবজর্পশন বেশি হবে। তারপর যেখানে আর্টারিয়াল সাপ্লাই বেশি আছে, মাসকুলে, সেখানে সাপ্লাই বেশি হবে। সারফেস এরিয়া এইটাই প্রশ্ন, আমি ও প্রশ্ন সামনে এটাই হবে। ক্লিয়ার? গ্রেডিয়েন্টটা অন্য জিনিস, গ্রেডিয়েন্টের উপর আমরা অ্যাক্টিভ আর এটার সংজ্ঞা গ্রেডিয়েন্ট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল হচ্ছে বড় মলিকুলার ওয়েট ড্রাগ, ভিটামিন, আলফা মিথাইল ডোপা, আয়রন, এগুলো আছে। তিনটে উদাহরণ আছে, রাখি যায়। আর কোশ্চেন আছে কোনো? দেখো
স্যার আপাতত বলো। চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন নেই স্যার আমাদের। ঠিক আছে, নামটা তোমার জন্য। জি স্যার। হ্যাঁ, কি নাম যেন তোমার, কি নামটা বলছিলা বলে তোমার স্যার নামটা। আমি কো-হোস্ট স্যার, আমি নুসরাত জাহান স্যার আজকে কো-হোস্ট স্যার। কোহোস্ট, কোহোস্ট, হ্যাঁ। জি হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। যদি থ্যাংক চ্যাট বক্সে কোশ্চেন না থাকে স্যার, তাহলে কি আমরা তাহলে ক্লাসটা ঠিক শেষ আছে। করব স্যার? হ্যাঁ ক্লাসে তুমি সবাইকে হ্যাঁ আমি বিদায় নিচ্ছি। সবাই যেন তোমার শুনছো দেশের বিভিন্ন জেলা থেকে, তাদেরকে আমি ধন্যবাদ স্যার, জানাচ্ছি। স্যার আজকে ক্লাস আপনাকে করবো। অসংখ্য ধন্যবাদ স্যার।